শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় জুলাই সনদে মতৈক্য কতদূর। বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সৈয়দ সাদাত আহমেদ, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আমাদের সাথে রয়েছেন জনাব সৌরভ হাসান, সম্পাদক চর্চা.com। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজন কর্মসূচিতে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে সৈয়দ সাদাত আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয় জুলাই সনদে মতৈক্য কতদূর। রাজনৈতিক দলগুলোর সব কিছুতে একেবারে একমত হবে এরকমটি যেন বিষয় নয়, আবার আমরা বলি যে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো একমত হবে, সেটি আমরা প্রত্যাশা করি। এই যখন অবস্থা, নির্বাচনের সময়সীমা একেবারে ঘোষিত হয়ে গেছে, সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হওয়ার কথা, অনেকে সেই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পাশাপাশি আজকে আমরা যখন কথা বলছি তখনও জামায়াত ইসলামী সহ 3টি রাজনৈতিক দল পিআর সিস্টেম নিয়ে মাঠে নামছে, কর্মসূচি নিয়ে বিভিন্ন বিষয়ে। তো নির্বাচন যেখানে সামনে, সেখানে আবার পিআর নিয়ে মাঠে নামা কিংবা এই যে জুলাই সনদের ব্যাপারে বিভিন্ন বিষয়ে মতৈক্য এখনও হয়নি, সেই সব বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। আসসালামু আলাইকুম আমিনুল ভাই, ধন্যবাদ আমাকে ওনার আগে চান্স দেওয়ার জন্য। বাট অ্যাকচুয়ালি সিনিয়র শুড গো ফার্স্ট। বাট আপনি যেটা প্রশ্ন করলেন, আমার বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখেন ঐক্যমত কমিশন কিন্তু রিগারাস সেশনস করেছে। এখনও তারা মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু একদম ওপেন হ্যান্ডস নিয়ে নেমেছে যে যত রকম আলোচনা, যত রকম কন্ডিশন দেওয়া হয়, আমাদের সালাউদ্দিন সাহেব উনি কিন্তু সবটার সাথেই কিন্তু মত গ্রহণ করেছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে জুলাই সনদ যেটা, এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করা যাবে। আপনি যদি বলেন যে না, এটাকে আমি প্রথমে স্ট্যাবলিশ করব, তারপরে আমি নির্বাচনের দিকে যাব, বা নির্বাচন করতে হলে এটাকে সাইমেন্টেনিয়াসলি স্ট্যাবলিশ করতে হবে, তো আপনার দুইটা জিনিস চিন্তা করতে হবে যে এক, আপনার জনগণের ম্যান্ডেট আছে কি না এটাকে স্ট্যাবলিশ করার, আর দ্বিতীয় যে আপনি কি জোর জবরদস্তি কারো উপরে চাপিয়ে দিচ্ছেন কোনো সিদ্ধান্ত। আপনি যদি এখন আমরা খুব রিসেন্টলি দেখেছি যে ইউনিভার্সিটি ইলেকশনগুলো চলছে, আমরা ডাকসু দেখেছি, জাকসু দেখেছি। তো আপনি যদি চিন্তা করে দেখেন, এখন আপনি জুলাই সনদ নিয়ে কথা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি কাদের সাথে কথা বলছেন, এটা কি দেশের জনগণ তারা কি আসলে মানে বুঝে উঠতে পারবে, বা তাদের মধ্যে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে আসলে ওরা কারা? হ্যাঁ, কেন আপনি আপনার আইডেন্টিটি লুকাবার তো দরকার নাই। আমরা যদি একটা ছোট ব্যাখ্যায় যাই, আপনি আপনার আইডেন্টিটি লুকাতে গেলেন কেন? আপনি প্রথমেই বলতেন যে আমি এই দল করি বা এইভাবে। তা আপনি একবার খেলেছেন যে আমার নাম এটা, আমি লীগ করি, তারপরে আপনি ঘোষণা দিচ্ছেন না আমি শিবির করি, আর আপনার নাম হচ্ছে মোহাম্মদ, ওনার নাম হচ্ছে মোহাম্মদ, না ওনার সাদেক কায়েমটা ওনার পুরা নাম না, ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাইদ, বোধহয় সাইদ সাদেক বা এরকম কিছু। আচ্ছা, হ্যাঁ, মানে আপনি ওনাকে গুগল করলে উইকিপিডিয়াতেও পাবেন। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আপনারা যেইভাবেই জিতেন। এখন আমি আরেকটা যদি চিন্তা করি যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর এটা যদি ইলেকশনটা এইভাবেই করার ছিল, তাহলে কি আপনি অলরেডি পিআর সিস্টেমেই জিনিসটাকে ভাগ করার চেষ্টা করেছিলেন? তো এখানে যদি আপনি সাপ্রেস করতে চাচ্ছেন, বা ছাত্রদের মাধ্যমেই আপনি একটা বহিঃপ্রকাশ করতে চাচ্ছেন যে হ্যাঁ ইলেকশনটা এইভাবেই হবে, তাহলে কিন্তু এখানে ভাবার বিষয় আছে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি আসলে এই জুলাই সনদটা কতটুকু ফেয়ার হচ্ছে আর কতটুকু ফেয়ার হবে। কেন জাতির কিন্তু এবার নিজের ভিতর থেকে নিজের অভিমত প্রকাশ করার এটাই হচ্ছে সময়, এটাই সুযোগ। এই 16 বছর পরে জাতি কিন্তু নিজের ভোট দিতে পারছে। কোথায় ভোট দিবে এটা তাদের ব্যাপার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু চায় যে ফ্রি ফেয়ার ইলেকশন হোক। এটার জন্য যতটুক করণীয়, যতটুক করা পসিবল তারা সবাই কিন্তু করবে। আমরা সবাই ওটার পাশে দাঁড়াচ্ছি, ওটা করব। কিন্তু তাই বলে তো আপনি বায়াস করে ফেলতে পারেন না জনগণকে। জনগণকে তাদের ভোটের অধিকার নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা অটুক নিশ্চিত করব। তারা কাকে ভোট দিবে না দিবে এটা জনগণের ইচ্ছা। জনগণ তাদের ইচ্ছা মতো। ওরা তো বলছে পিআরটা যদি হয় তাহলে প্রতিটা ভোটারের ভোটটা মূল্যায়িত হবে। এটা ওনাদের ব্যাখ্যায় হয়তো ওনারা হয়তো রাইট, বাট আপনি যদি সাধারণ ব্যাখ্যা দেখেন, মনে করেন আপনি মিলে ওনাকে ভোট দিয়েছি, আর আপনি পিআর সিস্টেমে দেখা গেল আমার ক্যামেরার পিছে যিনি আছে উনি ইলেক্টেড হয়ে গেল, তো ওনার কি দোষ আর আমার ভোটের মূল্যটা কই? আচ্ছা, এটাই আপনার কাছে মনে হচ্ছে। আমরা একটু শুনে আসি, মেজর আশরাফুজ্জামান রয়েছেন আমাদের সাথে। মেজর আশরাফুজ্জামান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা যে বিষয়টি আলাপ করছিলাম যে জুলাই পূর্ববর্তী সময়ে 24-এর কথা বলছি, সেই সময় রাজনৈতিক দলগুলোর যে একটা মনোভাব ছিল, পরবর্তীতে এসে নানা কারণে তাদের মধ্যে আত্মবিশ্বাসে বা তাদের যে একটা ভাব সেই জায়গায় একটা চির ধরেছে, ফাটল ধরেছে, তাদের বিশ্বাসের জায়গাগুলো থেকে একটু দূরে আসছে। এই যখন অবস্থা, তখন জুলাই সনদ যেটি নিয়ে কথাবার্তা হচ্ছে সেটিতেও ঐক্যমত্যে পৌঁছানো এখন পর্যন্ত যাচ্ছে না, যদিও সেটির ব্যাপারে বলা হচ্ছে যে যাওয়াটা খুব জরুরি। কিভাবে দেখছেন সার্বিকভাবে বিষয়গুলো, এবং পিআর নিয়েও বলবেন। আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার সহ আলোচক যে দুইজন আছেন ওনার দুইজনকে আমি সালাম জানাচ্ছি। তো ওনারা যে বিষয়টা এখন আমাদের দেশে একটা বড় আলোচিত বিষয়, এই জুলাই সনদ, এবং এটা তো বেশ কিছুদিন ধরেই চলছে। তবে তার আগে আপনি খেয়াল করে যদি দেখেন যে এই যে দুটা নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফলের ভিতরে মধ্য দিয়ে একটা রাজনৈতিক পুনর্বিন্যাস বা রাজনৈতিক নতুন মেরুকরণ হয়েছে বলে মনে হচ্ছে। এবং আমার সহ-আলোচক বললেন যে পরিচয় লুকানোর ব্যাপার। পরিচয় তো তারা ইলেকশনে যোগদান করার পরে তো তাদের পরিচয় দিয়েছে। সে সাদিক কায়েম বলেন বা অন্যান্যজন যাই বলেন, তারা স্বনামে আবির্ভূত হয়েছে। তারা কোন প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছে সেটাও তারা জানান দিয়েছে। তো এখন আমার কাছে খুব একটু কষ্ট লাগছে, আমার সহ-আলোচক যে প্ল্যাটফর্মের লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের ভোটে মানে তাদের দল ছাত্র সংগঠন ভোটে যে খারাপ করলো এবং এত বেশি খারাপ করেছে, সেটাতে আত্ম অনুসন্ধানের পরিবর্তে অন্যকে দোষারোপ করে স্বস্তি পাওয়ার চেষ্টা করছে, যেটা এই গত আগস্ট পরবর্তী 24 আগস্ট পরবর্তী সময়ে এটা দুর্ভাগ্যজনক। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সেই গণ অভ্যুত্থান বা বিপ্লব আপনি যেভাবে আখ্যায়িত করেন, সেখানে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দল তারা তাদের নিজস্ব অবস্থান শক্ত করার জন্য বিভিন্ন এজেন্ডা নিয়ে যাবে। তবে জুলাই সনদ অতীব জরুরি। এই যে চলমান প্রক্রিয়ার কথা যদি বলেন, আমি যদি ভাইকে প্রশ্ন করি, ভাই 1990 সালে 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, কয়টা বাস্তবায়িত হয়েছেন? আমি জানি না ওনার কি উত্তর আছে। আমার জানা মতে 2টা হয়েছিল। একটা হচ্ছে শাহাবুদ্দিন সাহেবকে ফেরত তার শপথে ফেরত পাঠানো, আরেকটা হচ্ছে আপনার এই যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তো এটা ছাড়া বাকিগুলো হয়নি। আর চলমান প্রক্রিয়া হলে খুব ভালো হতো, কিন্তু আমাদের অভিজ্ঞতা খুব একটা বলে না। কারণ আমি যদি এটি নিরপেক্ষভাবে চিন্তা করে দেখি, 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারপরে জোট ক্ষমতায় ছিল। তো মানুষের একটা ধারণা হয়েছে ওনারা কি করবেন, কি করতে পারেন এবং কি করছেন। আর তারপরে বর্তমান সময়ে আপনি মনে করেন যে গত 14 মাসে
তাদের বিভিন্ন সংগঠন এবং তাদের লোকজন কিভাবে কি করছে সেটা কিন্তু লোকজনের সামনে আসছে। কাজেই আপনি এই আত্মবিশ্লেষণে না গিয়ে ওই উনারা কি করে নাই সেটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু উনাদের কি করণীয় সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে না। সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা অতি জরুরি। আর জুলাই সনদ হতেই হবে, কারণ এখানে আমাদের একটা পূর্বের দৃষ্টান্ত আছে। 1975 সালের যারা বিপ্লব করেছিলেন তাদের ফাঁসির কাস্টে যেতে হয়েছিল। তো এই জুলাই সনদের মাধ্যমে সেটা যদি ঠিকমতো বাস্তবায়িত না হয় এবং ওনাদের, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে, এটা শুনতে খারাপ লাগলেও, এই 1975 সালের আগস্ট অভ্যুত্থানের পরেই বা বিপ্লবের পরেই কিন্তু জাতীয়তাবাদী দলের আবির্ভাব। কিন্তু এই যে যারা বিপ্লব করলো তাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে তারা কতটুকু ব্যবস্থা নিয়েছেন সেটা কিন্তু এই বর্তমান প্রজন্মে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এটা তাদের সামনে জাজ্বল্যমান, অতি পরিষ্কার। কাজেই ওনারা যেভাবে চাচ্ছেন সেইভাবে হবে বলে মনে হচ্ছে না। আর একটা ছোট্ট আমি জিনিস যোগ করতে চাই। আমার কাছে কেন যেন মনে হচ্ছে জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতা নেত্রীদের কথার যে মানে ধারণ এবং গতি প্রকৃতি, তাতে অনেকটা আওয়ামী আওয়াজটাই প্রতিভাত হচ্ছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে, ওনাদের বেশ কিছু নেতা নেত্রী এখন বলা শুরু করেছেন বাঙালি বাঙালি বাঙালি, যেটা জিয়া রহমান সাহেবের যে বাংলাদেশ এর রূপরেখায় থেকে সম্পূর্ণ বিচ্যুত। তা আমি জানি না ওনারা আত্মবিশ্লেষণ করছেন কিনা, আমার কাছে এগুলো কষ্ট লাগে। এবং সেই জন্যই বোধহয় সঙ্গত কারণেই দেশের জনগণ অন্তত এই 2টা বিশ্ববিদ্যালয়ের ভোট হয়েছে এবং আরো 2টি বিশ্ববিদ্যালয়ের সামনে হবে। তো এখানে একটা জিনিস জানার দরকার যে এই বিশ্ববিদ্যালয়গুলো যারা ভোট দিয়েছে তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে এবং অনেকেই খুব প্রান্তিক জনগোষ্ঠী থেকে আগত। কাজেই এটাকে যদি আমরা প্রতীক হিসাবে বিবেচনা করি তাহলে উনি বড় ভাই যে কথাটা বললেন সেটার সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না। এবং এই ভোটাররা সুশিক্ষিত স্বশিক্ষিত এবং তারা জানেন তারা কি করছেন। কাজে আমার মনে হয় এটার একটা ভালো প্রতিফলন হয়েছে এবং জাতীয়তাবাদী দল যদি এটার থেকে তাদের আত্মবিশ্লেষণ করতেন, পরাজয়ের কারণ মূল্যায়ন করতেন, তাহলে ওনারা উপকৃত হতেন। আমি উপদেশ দিচ্ছি না, আমি আমার মূল্যায়নে যেটা হয়েছে সেটা। অসংখ্য ধন্যবাদ। পিআর সম্পর্কে পরবর্তীতে আপনার মূল্যায়ন শুনবো। জনাব সোহরাব হোসেন, আপনার বক্তব্য শুনবো। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সোহরাব হোসেন, শুনছিলেন আপনি দুজন বিজ্ঞ আলোচকের আলোচনা। জুলাই সনদের মতৈক্য কতদূর সেটি নিয়ে আমরা আলাপ করছিলাম। এই আলোচনায় এসেছে সাম্প্রতিক সময়ে ডাকসু এবং জাকসু নির্বাচনে কিভাবে কেন এই এক দলের ভূমিধস কিংবা আরেক দলের ভরাডুবি, সেই বিষয়টিও এসেছে। সার্বিকভাবে আপনার মূল্যায়ন শুনব। আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। সৈয়দ সাদাত আহমদ এবং মেজর আশরাফুজ্জামান, একজন একটি দলের নেতা আর একজন বিশ্লেষক। তবে দুজনের বক্তব্যে এক ধরনের কী বলে পাল্টাপাল্টি সুর আমরা লক্ষ্য করছি। সেটি আত্মসমালোচনা আবার অন্যের সমালোচনা দুটোই আছে, কিন্তু মূল সমস্যা থেকে আমাদের আলোচনার বিষয় কিন্তু জুলাই সনদ, ঐক্য কত দূর। জুলাই সনদ নিয়ে কিন্তু মোটামুটি জুলাই সনদে যা থাকবে সেটা নিয়ে মোটামুটি মতৈক্য হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে। মেয়াদ বাড়ানো, আমি সেই বিষয়টা আসছি। বিষয়টা হচ্ছে যে কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়েই কিন্তু জটিলতা। বিএনপি বলছে পরবর্তী জাতীয় সংসদে এটি অনুমোদন পাবে, যে চুক্তি হবে সেই চুক্তিটা অনুমোদন হবে যে পরবর্তী জাতীয় সংসদ। জামাত ইসলামী বলছে গণভোট অথবা সাংবিধানিক আদেশ।
এবং এনসিপি বলেছে নতুন গণপরিষদ গঠন করে এর সাংবিধানিক ভিত্তি দেওয়া, মানে আইনি ভিত্তি দেওয়া। তো তিনটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। জামাত বরং এখানে বলবো যে মাঝামাঝি অবস্থানে, এবং তারা একবার গণভোটের কথাও বলছে, আবার গণভোট না হলে সাংবিধানিক আদেশ। একটা কিছু আইনি ভিত্তি থাকতে হবে, কারণ মেজর আশরাফুজ্জামান যেমন বলেছেন যে 3 জোটের রূপরেখা, আমরা অনেক রূপরেখা তৈরি করেছি কিন্তু সেটা আর মনে রাখিনি, কারণ আমাদের লক্ষ্য রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতায় কিভাবে যাওয়া যাবে, এরপর সমস্ত কিছু আমরা ভুলে যাই। জনগণেরকে দেওয়া অঙ্গীকার, দলের দলীয় নেতাকর্মীদের কি বলে আইন মেনে চলার যে প্রত্যয়, এখন একটা জটিল পরিস্থিতিতে কিন্তু আমরা আছি। দেখুন, নেপালে কয়েকদিন আগে অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, এবং সেটি আমাদের এখানে যে গণ অভ্যুত্থান হয়েছে তার চেয়ে মাত্রায় কোনো অংশে কম নয়, বরং 3 দিনে একটি সরকারকে তারা ফেলে দিয়েছে। ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, 3 দিনের মাথায় তারা সরকার গঠন করেছে, এবং সেই সরকার মার্চে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমি মনে করি এখানে ভুলটা হয়েছে 5 আগস্টের পরে। আচ্ছা, 5 আগস্টে যখন বিগত সরকার চলে গেল বা তাকে চলে যেতে বাধ্য করা হলো, তারপর কিভাবে রাষ্ট্রটি চলবে এই ব্যাপারে মতানৈক্য ছিল, এবং সেই মতানৈক্য এখন পর্যন্ত আছে। কেউ বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলো, কেউ বলেছিলেন যে না, সংবিধান ছুঁড়ে ফেললে তো রাষ্ট্র কাঠামো থাকবে না, যার ফলে যে ওই বিরোধটা কিন্তু রয়ে গেছে। ছাত্র নেতৃত্ব এক ধরনের দাবি দেওয়া ছিল, রাজনৈতিক দলের এক ধরনের দাবি দেওয়া ছিল, এবং নাগরিক সমাজেরও আরেক ধরনের দাবি দেওয়া ছিল, আরেক ধরনের উপলব্ধি ছিল। সরকার গঠিত হয়েছে, কিন্তু আমি মনে করি যে ওই সরকার গঠনের সময় একটি সময়সীমা বেঁধে দেওয়া উচিত ছিল, যে অথবা ওই সরকারের বলা উচিত ছিল যেটি সেনা 2007 সালে সেনা সমর্থিত সরকার বলেছিল 2 বছরের মধ্যে তারা এটা করবে, আর এবারে 2 বছর লাগার কোনো প্রয়োজন ছিল না। তখন যে পরিস্থিতি ছিল এবং সামরিক বাহিনীর প্রত্যক্ষ কি বলে অংশগ্রহণ ছিল, সামরিক বাহিনী ওই সরকারটি পরিচালিত করেছে, বেসামরিক প্রশাসন এবং নির্বাচনের কাজটি করেছে বেসামরিক কি বলে ফখরুদ্দিন আমাদের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এবারে হচ্ছে যে ভাই একটা কথা বলেছিলেন সৈয়দ সাদাত আহমেদ, যে আসলে ওরা কারা, এটা সবারই প্রশ্ন। বিএনপি যেমন বলছে আসলে ওরা কারা, জামাত ইসলাম বলছে আসলে ওরা কারা, ছাত্র নেতৃত্ব বলছে আসলে ওরা কারা। এখন হচ্ছে কেউ কারো একটা ন্যূনতম আস্থা বিশ্বাসের ভিত্তিতে কিন্তু আন্দোলন হয়, ন্যূনতম আস্থা বিশ্বাসের ভিত্তিতে একটা সমাধান খুঁজে পাওয়া যায়, কিন্তু অবিশ্বাসটা যখন এই পর্যায়ে যে ওরা কারা, যেমন আমি মেজর আশরাফুজ্জামানের সঙ্গে প্রায় অনেকাংশে একমত, যে বিএনপি যখন এটা আত্মবিশ্লেষণ না করে বলে যে ছাত্রলীগের ছেলেরা, ছাত্রলীগের সমর্থকরা শিবিরকে জিতিয়েছে, ছাত্রলীগের এখনও যদি ছাত্রলীগের সমর্থকরা কাউকে জেতাতে পারে, হারাতে পারে, তাহলে তো বুঝতে হবে যে ছাত্রলীগ নিষিদ্ধ, এবং সেই নিষিদ্ধ ছাত্রলীগ যদি এই কাজটি করতে পারে, তাহলে পুরো রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ তো পুরোপুরি নিষিদ্ধ না, এখন আওয়ামী লীগ নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং আগামী নির্বাচনটি এই অনৈক্য যদি থাকে, একটা ঐকমত্যে আসবে। আপনার যে মূল যেটা সনদ, ঐকমত্য আসবে, সেটি আমার ধারণা সেটি সাংবিধানিক কোনো আদেশ বা এরকম একটা আসবে, এবং সবাই মেনেও নেবে। কিন্তু তারপরে নির্বাচনের বিষয়ে এই দলগুলোর মধ্যে এই রেষারেষি, এই অবিশ্বাস, অনাস্থা যদি থাকে, সেই নির্বাচনটি সুষ্ঠু হওয়ার কোনো কারণ নেই। সেই নির্বাচনটি প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা অনুযায়ী সেরা নির্বাচন হওয়ার কোনো কারণ, মহোৎসব হবে না। কারণ প্রথমেই তো বিশ্বাস করছে না কাউকে, এবং কাউকে মানে প্রতিপক্ষকে বিশ্বাস না করার অর্থ হচ্ছে আমার পক্ষে কিভাবে কলাকৌশল করে, নানা রকম অভিসন্ধি করে কিভাবে আমার পক্ষে সমর্থনটা আনা যায়। এখানে একটি যে বিষয়টি, বিগত সরকার, আওয়ামী লীগ সরকার 3টি নির্বাচনে জনগণকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে।
আগামী নির্বাচনে যদি এরকম হয়, সেখানে যদি দখল পাল্টা দখল হয়, সেখানে যদি জবরদস্তি হয়, অথবা কোনো দল যদি একমত না হয়ে নির্বাচন বর্জন করে, প্রথম বর্জন না করলে যদি এরকম জাকসুর মতো নির্বাচন চলাকালে বর্জন করে, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতাটা কত হবে? সুতরাং আজকে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক, এই বিতর্কটা কিন্তু আজকের বিতর্ক না। এই বিতর্ক যদি চলতে থাকে এবং কোনো দল যদি মনে করে, এবং বিএনপির নেতারা বা অন্য দলের নেতারাও বলছেন যে আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু তারা শেষ পর্যন্ত মানবেন না। না মানলে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে? ইতিমধ্যে একজন এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে শুধু গণতন্ত্রই ব্যাহত হবে না, গণতান্ত্রিক যে যাত্রাই ব্যাহত হবে না, জাতীয় নিরাপত্তার প্রতিও হুমকি আসবে। এখন আমরা জানি না যে এই নিরাপত্তার প্রতি হুমকি মোকাবেলার নির্বাচন একটা কৌশল, অর্থাৎ গণতন্ত্র হুমকি মোকাবেলা করতে পারে। তো গণতন্ত্রের মূল ভিত্তি হতে হবে জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্য যদি না থাকে, ঐকমত্যে আসা যাবে না। ঐকমত্যে না আসা গেলে আমরা যে নির্বাচন চাই, অর্থাৎ গত 3টি নির্বাচনের মতো নয়, একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যা নিয়ে কোথাও বিতর্ক হবে না, যা নিয়ে কারো আপত্তি থাকবে না, এবং প্রতিপক্ষ রায় মেনে নেবে। যদি মেনে না নেয়, তাহলে কিন্তু আবার আমরা রাজপথেই দেখতে পাবো রাজনৈতিক ফয়সালা। অসংখ্য ধন্যবাদ। আমি যাব সৈয়দ সাদাত আহমেদ। যে বিষয়গুলো এসেছে, এর মধ্যে একটি বিষয় এসেছে যে আপনারা কি আত্মবিশ্লেষণ বা আত্মসমালোচনা করছেন কিনা, যতটা অন্যের সমালোচনা করছেন? দেখেন মজলিস ভাই, আমি বড় ভাইকে উইথ অল রেসপেক্ট বলবো যে আমরা যদি চিন্তা করি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সমালোচনা করছে না, করছি। আমরা আমাদের ইন্টারনাল অনেক মানে গবেষণাও চলছে, ইন্টারনাল এফেক্টস কেন হয়েছে, কী হয়েছে, আমরা সব কিছু বিশ্লেষণ করে দেখছি। এখন আপনি যদি দেখেন, আমি ছোট করে কয়েকটা পয়েন্ট বলবো। একটা হচ্ছে যে ডাকসুর ইলেকশনের সময় আপনি যদি দেখেন বিএনপি যেগুলো ইলেকশন হয়েছে, ডাকসু অ্যান্ড জাকসু, আপনি দেখেন দুইটাতেই কিন্তু বিএনপির একটা ফিক্স ভোট আছে। তো আপনি ধরে নেন যে এটাই বিএনপির একটা ভোট। আর তাহলে আপনি যদি বলেন যে ছাত্রলীগ কি শিবিরকে ভোট দিয়ে জিতে আছে, হ্যাঁ আমরা বলবো ভোট দিয়ে জিতে আছে, কারণ ছাত্রলীগ তারা ফ্রন্টে এসে খেলতে পারছে না। যেহেতু খেলতে পারছে না, তারা এই সাপোর্টটা দিবেই। তো এখন আপনি বলবেন যে তাহলে ওরাই যদি সাপোর্ট দেয়, তাহলে ওরা জাতীয় ইলেকশনে কি ইম্প্যাক্ট ফেলবে। তো এখন আপনাকে ধরতে হবে হাসিনা এবং তার পরিবার হয়তো চলে গেছে, কিছু বড় বড় নেতৃত্ব আওয়ামী লীগ থেকে তারা দেশ ত্যাগ করেছে, কিন্তু তাই বলে কি সব আওয়ামী লীগ চলে গেছে? তাই বলে কি আওয়ামী লীগের সাপোর্টাররাও চলে গেছে? আমরা তো বলছি না যে আওয়ামী লীগ থাকতে পারবে না বা সাপোর্টার থাকতে পারবে না, ঠিক না? আপনি তো সবাই অর্ধেক, মানে আমরা যেভাবে জাতীয় ইলেকশনটাকে করি, আমাদের প্রেডিকশন করি বা মার্ক করি, যে আপনি 100%-এ 30% যদি বিএনপি হয়, 30% আওয়ামী লীগ হয়, হচ্ছে 60%। তো বাকি 40% কোথায় যাচ্ছে? বাকি 40%-এ 20% যদি আপনি ধরেন যে বাম সংগঠন, আরও ছোটোখাটো দল সব মিলায় 20%, আপনাকে মাথায় রাখতে হবে বাকি 20% কিন্তু নতুন প্রজন্মের প্রথমবারের মতো ভোট যারা দিবে তারা। আপনি তাদেরকে হিসাবের বাইরে নিতে পারবেন না, তাদেরকে আপনার হিসাবে রেখে আপনাকে কথা বলতে হবে এবং তাদের আস্থা অর্জন করে তাদের ভোটটা আপনাকে নিশ্চিত করে নিজের দলের কাছে বা নিজের পক্ষে আনতে হবে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে, আমি একটু পিছের দিকে কথা বলছি, আপনি যদি চিন্তা করেন যে এই যে আমি এনসিপি বলি বা ছাত্ররা যারা আন্দোলন করেছিল, এই আন্দোলনটা কিন্তু পুরা জাতি সবাই মিলে করেছে। ছাত্ররা হয়তো আগে নেমেছে, বাপ মা নেমেছে, ভাই বোন নেমেছে, ইভেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেমেছি, জামাতে ইসলামী নেমেছে, সবাই নেমেছে। কোনো ঘর থেকে একটা বাচ্চা বা একটা মুরব্বী নাই যারা নামে নেই, সবাই নেমেছে। তো ক্রেডিটটা সবার।
এখন আপনি চিন্তা করেন যে আপনারা নেমেছেন, সবাই সবার পড়াশোনায় ফেরত গেছে, সবার ফিউচার নিয়ে চিন্তা করতে, কিন্তু কিছু অংশ ছেলে পেলে এই 7 জন বা আরও অধিক মানুষ তারা সরকারে চলে এসছে অ্যাডভাইজার হিসেবে। ঠিক আছে, আমাদের এতেও আপত্তি নেই, আমরা একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে আমরা এটাও মেনে নিয়েছি। ঠিক আছে, ওরা আন্দোলনের সামনে ছিল, লাইমলাইটে ছিল, ওরা এসছে, ইউনূস সাহেবের সাথে ওরা এসছে। কিন্তু ওখানে বসে যখন আপনি একটা পার্টি গঠন করেন, আপনি যখন পার্টির ইন্টারেস্টে চলে যান, তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কি সরকারে থাকবেন, মানে কেয়ারটেকার, বা আপনি এই ইন্টারিম গভর্নমেন্টে থাকবেন, নাকি আপনি নিজের পার্টিকে প্রমোট করবেন। তো আপনি তো ইনফ্লুয়েন্স করছেন, আপনি চান না চান, আপনি ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করছেন প্রশাসনকে। এটা গেল একটা। আমি ওই ব্যাখ্যাতেও যাব না, ওই ডিটেলেও যাব না, বিকজ ইট ইজ আ ডিফারেন্ট সেগমেন্ট। আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু, আপনি বলছেন জুলাই সনদকে বাংলাদেশ জাতীয়তাবাদী কিভাবে ওয়েলকাম করছে বা দেখছে। জুলাই সনদকে বাংলাদেশ জাতীয়তাবাদী কিন্তু মানে খোলা হাতে, মানে আমরা বুকে টেনে নিচ্ছি, যে যা শর্ত দেওয়া হচ্ছে সবই মানছি। কিন্তু আমার ভাই, বড় ভাই যেরকম করে বলেছে যে এটা লিজিটিমেসি কে দিবে, কিভাবে দিবে, তো এইটা তো আমরা অলরেডি 3টা ওয়েতে বের হয়ে এসছে। তো 3টা ওয়েতে যদি বের হয়ে আসে, 3টারই আপনি গণভোট করেন, কি জাতীয় ইলেকশনের পরে মেজরিটি নিয়ে এটাকে পাস করেন, তো আপনাকে যেটাই করতে হবে, এটা লিগ্যাল একটা অ্যাসপেক্ট থাকতে হবে। আমরা সেটাই বলছি, যে আমরা তো বলছি না এটা মেনে নিব না, কিন্তু আপনার তো ওয়ে আউট নাই, আপনার তো এটা মানতে হবে যে আপনার লিগ্যালি এটাকে কনস্টিটিউশনালি, গণভোটের কথা বলা হচ্ছে, হ্যাঁ, কনস্টিটিউশনালি আপনাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যান্ড লিগ্যালাইজ করতে হবে। তো লিগ্যালাইজ করতে হলে আপনার গণভোট করেন, কি জাতীয় ইলেকশন করেন। কিন্তু তাই বলে আপনি মানুষকে একটা খোলাসার মধ্যে রেখে অন্য একটা সাইডে চলে যাবেন, এটা কতটুক ন্যায় বা এটা কতটুক সঠিক হচ্ছে। তো আমরা এখানে বলছি না যে আমরা তাদেরকে আঙ্গুল দেখাতে এসছি ভাইয়ে, যদি তারা একটা পলিসি মেনটেন করেছে, আমাদের জন্য এটা আরও ভালো হয়েছে যে আমরা জাতীয় ইলেকশনের জন্য এখন আরও নিখুঁতভাবে, মানে ভিতরে ঢুকে বিস্তারিত জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। মানে এগুলো আপনাদের জন্য একটা বার্তাও বটে, একটা মেসেজ আপনারা নেন। অফকোর্স, জি। তো এখানে আমি মেজর আশরাফকেও বলবো যে ভাইয়ের সাথে আমি আগেও 1-2টা টক শোতে কথা হয়েছে, তো আশরাফ ভাইকে আমি এটাই বলবো যে উনিও আমার সিনিয়র, উনিও অনেক কিছু দেখেছে, ইভেন মানে সামরিক বাহিনীতে উনি অনেক কিছু ইন ডিটেল জানে একটা দেশের সেফটি সিকিউরিটির ব্যাপারে। তো ওনাকেও বুঝতে হবে যে আমরা কিন্তু এখানে শুধু দলের জন্য বা নিজের জন্য, যেরকম পুরা জাতি কিন্তু এখন ক্লিন ইমেজের প্রার্থী চাচ্ছে, এডুকেটেড প্রার্থী চাচ্ছে। কেন চাচ্ছে? দেশটাকে 20 বছর আগায় নিয়ে যাওয়ার জন্য, দেশটার 20 বছরের ফিউচার ভিশন, একটা দেশের ভিশন, মিশন, স্টেটমেন্ট কনফার্ম করার জন্য জাতি বসে আছে যে হ্যাঁ, আমরা প্রার্থী দেখে, মার্কা দেখে আমরা ভোট দিব। তো উনি যেরকম একটা প্রশাসনের অফিসার, রিটায়ার্ড অফিসার, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, আমিও একটা সামরিক বাহিনীর সন্তান। তো আমি যেটা মনে করি যে ওনারা আমার থেকে আরও বেশি মাইনিউটলি দেখবে যে দেশের সার্বভৌমত্ব এটা সেফ রেখে কিভাবে আমরা সামনের দিকে আগাতে পারি। জি, আমি আবারও আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। আসছি একটু পরেই, সাথেই থাকবেন আশা করছি। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর আশরাফুজ্জামান, বিরতির আগে যে আলোচনায় ছিলাম, এখানে একটি বিষয় এসেছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি, ওনার একটি বক্তব্য এসেছে। উনি যেটি বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, সেটি দেশের জন্য যেমন স্থিতিশীলতার স্বার্থে দরকার, জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি হতে পারে যদি নির্বাচনটি ফেব্রুয়ারির যে সময় বলা হচ্ছে সেই সময়ে না হয়। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনি নিজেও একজন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। উনি যেটা বলেছেন এটা যথার্থ বলেছেন, কারণ যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে যদি অস্থিতিশীলতা বিরাজমান থাকে এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু এখন নিরাপত্তা একটা জেনারিক টার্ম। এখন সেই নিরাপত্তার সাথে
মানে অর্থনৈতিক নিরাপত্তা, বাণিজ্য নিরাপত্তা ইত্যাদি অনেকগুলো এসে যায়। এই জায়গায় আমি ছোট্ট একটা জিনিস আমি দর্শকদের জন্য বলছি যে দেখুন, বর্তমানে এই আমরা এর আগে শীতল যুদ্ধের কথা শুনেছি, যেটা 1990 সালে শেষ হয়ে গেছিল প্রথমটা। তার দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে 2017 থেকে। তো এটা মূলত হচ্ছে চীনের উত্থান থেকে। তো এই জায়গায় একটা তথ্য খুব প্রাসঙ্গিক মনে করি যে 1971 সালে, যেটা আমাদের স্বাধীনতার ভিত্তি বছর, সেই সময় আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $124, আর চীনের সেই সময় পার ক্যাপিটা ইনকাম ছিল $92। আচ্ছা, আর আজকে আমাদের মানে ব্যাপকভাবে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান ম্যানিপুলেট করার পরেও আমাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 2800, আর চীনের হচ্ছে 13,400। তো এটা গুগল করলে পাওয়া যাবে। তো এই যে যে উত্থান হলো, আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু একটা বিষয়ে বোধহয় আমরা একটা পুরস্কার পেতেই পারি, বিশ্বের সর্বসেরা পুরস্কার, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলার ক্ষেত্রে। কারণ সবাই কথা বলে এবং কথাতে আপনার মানে সার বস্তু কতটুকু আছে সেটা না থাকলেও কথা বলতেই হবে। তো এই জায়গায় আপনি দেখেন চীনের মানুষজন, তাদের যে এত উন্নতি এবং পুরা বিশ্বকে কাঁপাই দিচ্ছে, এবং এখানে নেপালিয়ানের সেই কথাটা একটু প্রাসঙ্গিক যে চীনকে ঘুমাতে দাও, যদি তারা জেগে ওঠে তাহলে আমাদের খবর আছে। তো তো তারা এই পর্যায়ে চলে গেছে। আমরা কথা বলছি কিন্তু কাজ করছি না। আপনি বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো আমরা সামনে নিয়ে আসছি না। এবার আসি আপনার প্রশ্নে ভাই, জি, যে আমরা এখানে পিয়ারের কথা উঠেছে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কথা উঠেছে। পিয়ার পদ্ধতিটা নিয়ে এখানে আমি বুঝি না যে একটা দল আপত্তি করতে পারে আর একটা দল চাইতেও পারে, কিন্তু একটা প্রত্যেকের অবস্থান থেকে একটা মানে অবস্থানে আসতে হবে যেটা করে আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা আমাদের দেশের জন্য ভালো হয়। আমি বারবার আমার কাছে একটু খুব কষ্ট লাগে যে বিশেষ করে জাতীয়তাবাদী দলের কাছে, আপনি দেখেন এই দলটা 3বার ক্ষমতায় ছিল, সেই 1979 সালের সংসদ নির্বাচন, তারপরে 91 সাল এবং 2001 সাল। আর আরেকটা প্রাসঙ্গিক তথ্য আমি এর সাথে যোগ করছি, সেটা হচ্ছে ভোটারদেরকে আমার মনে হয় আমরা কেউ কেউ একটু আন্ডারমাইন মনে করছি, এবং মাইন্ডসেটে ওই 2001 সালে যখন সুষ্ঠু নির্বাচন, সর্বশেষ সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেটাকে বেসলাইন হিসেবে বিবেচনা করছি। কোন দলের কত ভোট আছে, আওয়ামী লীগের কত ছিল, বিএনপির কত ছিল, আর আছে। বর্তমানে আমি এই অবস্থানটা বোঝার জন্য আমি একটা প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করছি, সেটা হচ্ছে আপনি যদি বিএনপি বাদে জামাত একটা সংগঠিত এবং বড় দল, তো তারা যেটা করেছে, তারাও আওয়ামী ভোট টানার জন্য চেষ্টা করছে, বিএনপিও চেষ্টা করছে, কিন্তু বিএনপির যে মেথডটা লোকজন খুব পছন্দ করতে পারছে না। আমি আগের প্রসঙ্গে যখন বললাম যে বাঙালি জাতীয়তাবাদ, এই জাতীয় কথা, এবং ওনাদের কয়েকজন দলের লোক মিডিয়াতে এমনভাবে কথা বলেছে, ইভেন চিন্তা করেন মানুষকে কত ছোট করা যায়। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে একটা মানুষ বলতে পারে যে পেশাব করলে বঙ্গোপসাগর পর্যন্ত ভেসে যাবে। তো এই সমস্ত লাগামহীন অশালীন কথাবার্তার কারণে এত ভালো একটা দল, সেই দলটা কিন্তু নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এবং আত্মবিশ্লেষণের কথাটা অতি জরুরি, সব ক্ষেত্রে জরুরি। আপনি বিজনেস স্ট্র্যাটেজি একটা কথা আছে ভাই, সেটা শর্ট অ্যানালাইসিস, আপনার স্ট্রেংথ, উইকনেস, অপোনেন্ট এবং অপরচুনিটি। তো এখন এইটা করা হচ্ছে কিনা আমার মনে হচ্ছে না। আর বিএনপি একটা প্রতিষ্ঠিত দল, এই দলের ভালো অবস্থান দেশের অর্থনীতি বা পরবর্তীতে আমাদের অগ্রযাত্রার জন্য খুব দরকার। তো পরিস্থিতি দ্রুতই বদলাচ্ছে। আমরা ভোটারদের মনোভাব আরেকটা কথা যদি আপনি বিবেচনা করে দেখেন যে 2001 সালে যে ভদ্রলোকের বয়স ছিল 16 বছর, উনি ভোট দিতে পারেন নাই, কিন্তু 16 আর এই যে 25 বছর, তাহলে তার 16 আর 25-এ 41 বছর উনি কোনো ভোটই দিতে পারেন নাই।
তো এই জনসংখ্যা 20%-এর কথা বলেছেন সৌরভ ভাই বোধহয় সম্ভবত, আমি জানি না যে ওটা কতটুকু সঠিক, আমার কাছে হিসাবটা এইভাবে চিন্তা করছি। তো আমাদের 35% হচ্ছে বিলো 30, আমাদের 35% হচ্ছে বিলো পার্সেন্ট হচ্ছে 30% হচ্ছে, সরি 35% হচ্ছে বিলো 30। তাহলে তো এই পার্সেন্টেজ হিউজ হয়। কাজে এটাও একটু বিবেচনা করার দরকার যে কত পার্সেন্ট লোক ভোট দিতে পারে না, এবং তারা ওই মানে এই আন্দোলনে খেয়াল করেছেন এরপরে ওই ব্যক্তি পূজা বা ব্যক্তিকে কেন্দ্রিক ভোট না দিয়ে কারা ডেলিভার করতে পারবে সেইটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আর ছোট্ট একটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি, আপনি ছাত্র শিবির যে প্ল্যাটফর্ম ব্যবহার করেছে, তারা দেখেন কতগুলো মানবিক কাজ করেছে। এই যে হলে পানির মেশিন কল দিয়েছে, এতে এই জিনিসগুলো বিএনপি কেন করতে পারলো না? যেখানে ওরা মোটরসাইকেলে একজনের পিছনে সাদিক কায়ুম বিভিন্ন জায়গায় জনসংযোগ করছে, আর বিএনপি ঠিক মানে ছাত্র দল ওই ছাত্র লীগের মতন একেবারে দল গুছায় নেতার সামনে পিছনে আরদালি এইটাই ঘুরছে। তো এই আরদালির ব্যাপারটা এখন কতটুকু গ্রহণযোগ্য হবে আপনাদের বিবেচনা করছি। আর অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ ওর একটা সর্বশেষ পয়েন্ট, বড় ভাই চিটাং এর মানুষ, তো চিটাঙে একটা মিছিল দেখলাম এর পরশু দিন, বেশ ভাইরাল হয়েছে, বলে কি ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদা নিস না, বা এই জাতীয় কথা, আমার ঠিক কথাটা মনে পড়ছে না। এবং কয়েকজন এই কথাটা বলার পরে তার পিছনে বিরাট একটা মিছিল। তো এই যে ট্রান্সফরমেশন, এটা আমাদেরকে বুঝতে হবে, এবং আমরা অসংখ্য ধন্যবাদ সবাই। জি জি, ধন্যবাদ জনাব সোহরাব হাসান। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম এখানে, আপনি বলছিলেন যে কেউ কাউকে বিশ্বাস করছে না। তো এই যদি অবস্থা হয়, সেখানে নির্বাচন সামনে কীরকম হবে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বিশেষ করে পিআর নিয়ে যে রাজপথে কর্মসূচিও দেওয়া হচ্ছে, এরই মধ্যে এটি কি কেবলমাত্র বার্গেনিং মনে করছেন? না, এই বিষয়টা প্রতিদিন যে রাজনৈতিক নেতারা বক্তৃতা দেন, বিবৃতি দেন এবং আন্দোলনের কথা বলেন, এটা তাদের রাজনৈতিক বক্তব্য। এর সাথে আমি মনে করি যে এর সাথে জুলাই সনদ বা এই জুলাই সনদের আইনি ভিত্তি, এটা খুব একটা সম্পর্ক আছে, কিন্তু এটা না হলে যে হবে না বিষয়টা এরকম না। জামাত নেতারা কিন্তু অনেক আগে থেকে বলেছেন এটা তাদের রাজনৈতিক দাবি, এজেন্ডা, এবং এই এজেন্ডার পক্ষে আন্দোলন করবে। আজকেও স্বাভাবিকভাবে তারা বলছেন যে না, নির্বাচন পেছানোর কথা আমরা বলছি না, 5 মাসের মধ্যে এটা হতেও পারে। হ্যাঁ, এটা তো হচ্ছে যে এটা ঠিক ডাকসু নির্বাচনের পর তারা জামাতের নেতারা তো কিছুটা উজ্জীবিতই। হ্যাঁ, তারা মনে করছেন হয়তো যে জাতীয় নির্বাচনেও এই ধারা অব্যাহত থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে বোধহয় একটি কথা স্মরণ করে দেওয়া দরকার যে 79, 80, 81 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু জাসদ সমর্থিত এবং বাসদ সমর্থিত সংগঠনটি জয়ী হয়েছিল। জাতীয় নির্বাচনে তার প্রভাব পড়েনি। আবার জাতীয় নির্বাচনে অনেক ক্ষেত্রে প্রভাব পড়েও। তা সুতরাং এটি কোনোটাই নিশ্চিত করে বলা যায় না বা গ্যারান্টেড নয়। কথার লড়াই আমাদের এই টকশোতেও আছে। যেমন আশরাফুজ্জামান ভাই বললেন যে 2001 সালে নাকি সর্বশেষ ভোট দিতে পেরেছে। তাহলে 2008 সালে কি কোনো ভোট হয়নি? সেই নির্বাচনে কি মানুষ ভোট দিতে পারেনি? বরং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। তাহলে বলতে হবে যে ওই নির্বাচনও বাতিল করা হোক, বা ওই নির্বাচনে আইনি ভিত্তি নাই। এখন হচ্ছে কি, আমরা মানে কথার জন্য কথা বলি। 2008 সালের নির্বাচনকে যদি আমরা নাকচ করি, আওয়ামী লীগ এবং সমর্থকরা কিন্তু 2001 সালের নির্বাচনকে অনেক আগেই নাকচ করেছে। আচ্ছা, এবং এর আগে 1991 এবং 96 নির্বাচনে এক পক্ষ বলছে সূক্ষ্ম কারচুপি, আর এক পক্ষ বলেছে পরের নির্বাচনে বলছে স্থূল কারচুপি। মানে আমরা যাব কোথায়? মানে আমরা এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে জনগণের প্রতি আমাদের আস্থা নেই। জাকসুতে হয়েছে, ছাত্র দলকে স্বীকার করতে হবে যে তার পরাজিত হয়েছে, এবং তাদের অভিনন্দন জানানো উচিত ছিল যারা জয়ী হয়েছে। সেটা কি আপনার মনে হয় তাদের এই যে পরাজয়ের পেছনে সবাই যেটি বলে, তাদের
পঙ্কিল করে দেওয়ার জন্য। পরাজয়ের পিছনে 101টা কারণ থাকতে পারে, 101টা ষড়যন্ত্রও থাকতে পারে, কিন্তু পরাজিত হয়েছে এটা মানতে না, নিজেদের কর্মসূচি মানে নিজেদের কার্যক্রম গত 1 বছরে কার্যক্রম আমি কিছুই জানতে চাই না, কিন্তু তারা পরাজিত হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করতে পারে। তারা ষড়যন্ত্রটা মোকাবেলা করলেন না কেন? আর ষড়যন্ত্র ভবিষ্যতে যাতে না আসে সেটাই। আর যদি আজকে ধরেই নেই যে এটা ষড়যন্ত্রমূলকভাবে হয়েছে, ভবিষ্যতে কিন্তু আত্মশুদ্ধি হবে না। ভবিষ্যতে এই দুর্বলতাগুলো, যেটা আশাউজ্জামান ভাই বললেন, যে দুর্বলতাগুলো কিন্তু আর চিহ্নিত করা হবে না, সামনে এগোনোর চেষ্টা করা হবে না। একটি হলের পানির সংকট, সেখানে কেন যারা নির্বাচনে জয়ী হতে চায় বা নির্বাচন করতে চায়, কেন তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে দাঁড়াবে না? শিবিরের এটাও তো কৌশল নিয়েছে যে তারা শিবিরের নামে প্যানেল দেয়নি, কারণ শিবির জামাত এ সম্পর্কে তো মানুষের মানে সাধারণ শিক্ষার্থীদের হয়তো একটা এক ধরনের কি বলে রক্ষণশীল মনোভাব আছে, সেটা তারা বুঝতে পেরেছে। ছাত্রদল কেন বুঝলো না? আর ছাত্রদল যদি বুঝতো যে শিবিরের শক্তি সম্পর্কে তাদের ধারণাটা ছিল না, যদি তাদের শক্তি সম্পর্কে ধারণা থাকতো, তাদের তো উচিত ছিল শিবিরের বাইরে সমস্ত ছাত্র সংগঠনকে এক করে নির্বাচনী লড়াইয়ে নামা, তাহলে ফলাফল আলাদাও হতে পারত। কারণ ঐক্য এবং স্বতন্ত্র এই দুটার ফলাফল কিন্তু অনেক পার্থক্য। আর যে কথাটা বলি, যে আরও আশাউজ্জামান ভাই বলেছেন যে 75 সালে বিপ্লব হয়েছে, সেটা আগস্টের বিপ্লব না নভেম্বরের বিপ্লব? আগস্টের বিপ্লব হলে বিএনপি কখনোই সেটা স্বীকৃতি দেয়নি, আর নভেম্বরের বিপ্লবে তারা স্বীকৃতি দিয়েছে। এখন এই যে আমরা আজকে যেটা বিপ্লব বলি, পরবর্তীকালে সেটা ষড়যন্ত্র হয়ে যায়, আবার আজকে যেটা ষড়যন্ত্র বলি বিপ্লব হয়ে যায়। কিন্তু গণমানুষের এখানে সম্পর্ক কতটা? গত 1 বছরে এই সরকারের যে এখন জনপ্রিয়তা প্রায় মানে তলানিতে এসেছে, কেন সেটা? এবং 1 বছর আগে যে জনপ্রিয়তা ছিল এবং এই সরকারের প্রতি যে ভরসা ছিল, যে তারা দেশের গণমানুষের অভাব অভিযোগ, তাদের সমস্যাগুলো চিহ্নিত করে অভাব অভিযোগ দূর করবে এবং একটা সুন্দর সুস্থ ধারা প্রবাহিত করবে, নিরাপত্তা দেবে, বাজার নিয়ন্ত্রণ থাকবে এবং মানুষের নিরাপত্তা, কিন্তু নিরাপত্তা দিতে পারেনি। এখন এই অবস্থা হয়েছে আমাদের নির্বাচিত সব সরকারও, এটা শুধু অন্তর্বর্তী সরকার না, নির্বাচিত সরকারও প্রথম 1 বছর বা 6 মাস হানিমুন পিরিয়ড যায়, তারপর তো দেখি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, এবং শেষমেশ বাংলাদেশে কোনো সরকার সুস্থ স্বাভাবিকভাবে বিদায় নিতে পারেনি। তাই ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রতি একটি সতর্কবার্তা, যাতে সুস্থ স্বাভাবিকভাবে তারা বিদায় নিতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। সৈয়দ সাদাত আহমেদ, আপনার কাছে যাব। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, একেবারে শেষ প্রান্তে আছি, জুলাই সনদ এবং অন্যান্য বিষয়, রাজনৈতিক দলগুলোর কথা আমরা বলছি যে পারস্পরিক একটা আস্থা এবং বিশ্বাসের যে বিষয়, সেই জায়গায় পারস্পরিক আস্থা বিশ্বাস তৈরি করার ক্ষেত্রে বা সেটিকে অটুট রাখার ক্ষেত্রে বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো নিশ্চয়ই দায় আছে। আপনারা কতটা ভাবছেন সেই বিষয়টিকে, যে সবাইকে একত্রে নিয়ে নির্বাচনটা সামনের দিকে এগিয়ে নেওয়া, কারণ সবার ঐক্যমতের ভিত্তিতেই তো একটি সুন্দর নির্বাচন সম্ভব, সেই বিষয়টি যদি একটু আলোকপাত করেন। জি, থ্যাংক ইউ আমিনুল ভাই। আমি সৌরভ ভাইকে আর মেজর আশরাফ সাহেবকে দুজনকেই একটা ছোট কথা বলবো, যে আপনি যখন বলছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিকে কিভাবে আগাবো আর কি করণীয় আমাদের, তো আমরা ডাকসুর ইলেকশন থেকেই কিন্তু আমরা নিজেদের ভিতরে সেলফ ক্রিটিসিজম যেটা বলে, আমরা দলের ভিতরে সেলফ ক্রিটিসিজমের একটা প্রক্রিয়া চলছে, এটার অনেক কিছু আমরা পয়েন্ট আউট করছি, ইভেন আমরা নিজেদের ভিতরে স্ট্র্যাটেজি বদলাচ্ছি। এটা আমাকে এখন পাবলিক করার কিছু না, এটা একটা। একই সাথে আপনি যদি দেখেন, আমি একটা জাতীয়তাবাদী দলের একটা মেম্বার হিসাবে, মির্জা আশরাফ সাহেব আমাকে বলছে যে আপনারা মানে চাঁদাবাজি বলেন কি আনরুলিনেস বলেন বা যেটাই বলেন, আমি কিন্তু ওনাকে ওয়েলকাম করছি, উনি যেন আমাকে ক্রিটিসাইজ করতে পারে, কেন উনি যত বেশি ক্রিটিসাইজ করবে আমার সেলফ কারেকশনটা অত বেশি বাড়বে। সৌরভ ভাই যেরকম কয়েকটা পয়েন্ট বলে দিল যে বিএনপি কেন এটা আগে থেকে প্রিএম্প্ট করে নাই বা করেনি, আমরা অ্যাকচুয়ালি মানুষের নিউট্রাল যেটা পেস এটা দেখতে চাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি যে মানুষ নিউট্রালি, আমরা যেরকম মানে সৎ ইচ্ছায় নিজেদেরকে প্রকাশ করে একটা প্যানেল হিসেবে আমরা নিজেদেরকে প্রকাশ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ওদের তো লুকানোর দরকার ছিল না, আমরা ওদেরকে ক্রিটিসাইজ করছি না, আমরা জাস্ট বলছি মানুষকে সত্যি কথা বলে সামনের দিকে এগিয়ে যাব। আরেকটা হচ্ছে যে আমরা সামনে
ইলেকশনে কি করব, আমরা সামনে ইলেকশনে নিজেদেরকে রিফর্ম ভিতর থেকে পার্টির ভিতর থেকে রিফর্ম করা হচ্ছে, রিফর্ম করে স্ট্র্যাটেজি ভাবে আমরা আগাবো। একই সাথে আবারও বলছি যে আমরা কিন্তু জাতীয়তাবাদী দল হিসেবে এই যে ক্রিটিসিজমটাকে খুব হাসি মুখে নিচ্ছি, যে আমরা ওয়েলকাম করছি যে আপনারা আমাদেরকে ইয়ে করেন, কেন আমরা আলটিমেটলি কি আমরা দেশ এবং জাতিকে সার্ভ করতেই আসছি, তো আমাদেরকে ক্রিটিসিজমটা শুনতে হবে, নিজেদেরকে কারেক্ট করতে হবে, ভুল ত্রুটি থাকতেই পারে। একটা পরিবারে আপনার 10টা বাচ্চা থাকতে পারে, তাই বলে 2-3টে বাচ্চা হয়তো খুব উগ্র হতে পারে বা রাগী হতে পারে বা একটু আউটস্পোকেন হতে পারে। তারা যদি কিছু বলে থাকে, আমি এই মাইনর জিনিসগুলোকে যে পোস্ট আপ করলে এই করলে, এগুলো হচ্ছে মানে মানে মাইনর ইস্যুস, এগুলো আমরা দেখতে হবে যে আমরা কোন পথে আগাচ্ছি। আমাদের ফ্যামিলির হেড যে আমাদের অ্যাক্টিং চেয়ার তারেক রহমান সাহেব আমাদেরকে কি ডাইরেকশন দিচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছে। আর আপনি যদি বলেন চাঁদাবাজি, আমরা যখন যেখানে যেটা শুনছি বা দিয়ে আমরা সাথে সাথে অ্যাকশন নিচ্ছি। বিএনপিতে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে অন্য কোনো দলের তুলনায়। তার উপরে আপনি যদি দেখেন যে উনি যেই ডাইরেকশন দিচ্ছে, আমরা ওই ডাইরেকশনে চলার চেষ্টা করছি, দলটাকে সুসংগঠিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। আমরা বাংলাদেশ নিয়ে পিছের কথা না বলে আমরা বাংলাদেশ নিয়ে সামনের দিকে আগায় যেতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।